হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে ভিন্নধর্মী একটা আয়োজন, তার মানে টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু কথা বলবো, কারণ জুনের 1 তারিখ থেকে যুক্তরাষ্ট্র তথা আমেরিকাতে শুরু হতে যাচ্ছে আমাদের সেই টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে জিম্বাবুয়ে আমাদের দেশে আসছে পাঁচটি টি-20 খেলতে। ইতিমধ্যে যদিও আমরা 3টে টি-20 জিতে সিরিজ জয় করেছি, কিন্তু প্রতিটা খেলাই ছিল আমাদের ভুলে ভরা, প্রতিটা খেলাই ছিল আমাদের নিম্নমানের। ওদের একসময় প্রতাপশালী সেই জিম্বাবুয়ে, তারা আর আগের অবস্থানে নাই। তাদের ফিল্ডিংয়ের মান দেখলে পাড়ার ক্রিকেটের মতো মনে হয়। সেই প্রতাপশালী জিম্বাবুয়ে, যাদের দলে একসময় খেলতো এন্ড্রি ফ্লোয়ার, গ্রেন ফ্লোয়ার, এলিস্টেল ক্যাম্বেল, হিথিস্টিক, এদের মতো খেলোয়াড়, কিন্তু তারা আজকে কালের বিবর্তমানে আজকে হারায় গেছে। তাদের দেশের ক্রিকেট বোর্ডের স্বেচ্ছাচারিতা এবং তাদের দেশের অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলিয়ে যে দেশটা প্রতি ক্রিকেটকে এক সময় নতুন এসেও ডমিনেট করতো। আমি ক্রিকেট খেলাচ্ছি সেই 90 সন থেকে 94 সেই আইসিসির ব্যর্থতার কথা বাংলাদেশের, সেটা আজও আমি বলিনি। কেনিয়ার সাথে সেই খেলাটা 294 করছিল কেনিয়া। প্রথম 25 ওভারে করছিল মাত্র 75 রান, আর দ্বিতীয় 25 ওভারে করছে প্রায় 270 রান। আনবিলিভেবল একটা খেলা খেলছিল কেনিয়া, যেখানে আমরা লাস্ট ওই ম্যাচটা হেরেই আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলাম, যাতে আমরা 95 বিশ্বকাপটা আমরা খেলতে পারি নাই। তো পরবর্তীতে সেই স্মরণীয় সেই খেলা 1999 সালে কিলাত ক্লাব মাঠের থেকে সেই চৌধুরী জাফরুল্লাহ শরাফতের সেই ঐতিহাসিক খেলা, 1 রানে 1 রান, 1 বলে 1 রান, হাসিবুল হোসেন শান্তর সেই ঐতিহাসিক খেলাটা আজও আমার মনে আছে, মনের স্মৃতি কোঠায়। যদিও একসময় আমি সেই ক্রিকেট নিয়ে পড়ে থাকতাম, ক্রিকেট স্টেডিয়াম গিয়ে দেখতাম অর্জুন রানাতুঙ্গার সেই খেলা, সনাজ জয়সূরিয়ার সেই খেলা, ওয়াসিম আকরামের খেলা, কিন্তু আজকে আমরা সেই ক্রিকেটে অনেক আগিয়েছি। কিন্তু এর অর্থ এই না খেলাটা এমন একটা জিনিস যে খেলাটা চর্চা না রাখলে, আমাদের দেশের এটার গাইড না করলে, পরিচর্যা না করলে এটা এক সময় হারায় যায়। যার উদাহরণ কেনিয়া। সেই কেনিয়ার স্টিভ টিকোলো, মরিস ওদম্বে, থমাস সোদেও, মার্টিন সুজি, টনি সুজি, তাদের মতো খেলোয়াড় যাদের কারণে আমরা 95 বিশ্বকাপ খেলতে পারি নাই। সেই স্টিভ টিকোলো যে বাংলাদেশে এসে ঘরোয়া লিগে 17টা সেঞ্চুরি করছে মডার্নের হয়ে, আজ সেটা এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। কালের বিবর্তনে তারাও হারায় গেছে। তো আমরা যে ক্রিকেট খেলাটা খেলছি, আজকে যদি আমরাও সতর্ক না হই, আমরাও ঠিক ওই না গায়ে যাই, আমরাও যদি সেটা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরাও একসময় হারিয়ে যাব। এটা আমি দেখতেছি। কারণ কি, আজকে যে খেলাটা দেখলাম চতুর্থ টি-20, 100 রানের একটা পার্টনারশিপ সেই তানজিদ তামিম এবং সৌম্য সরকারের। ওরা দুজন আউট হয়ে যাওয়ার পরে বাকি 9 জন ব্যাটসম্যান মিলে 50 রানও করতে পারলো না। তার মানে কি? তার মানে তারা মনে হচ্ছে পাড়ার ক্রিকেট খেলতেছে। তারা যে ফিল্ডিং করতেছে, তারা যে সামনে থেকে রান আউট করতে পারে নাই, নাহলে তো আমি তো দেখি 100 রানই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তো এই যদি বাংলাদেশের অবস্থান হয়, তাহলে টি-20 বিশ্বকাপ গিয়ে আমাদের প্রস্তুতি কী? তা আমি তো আমাদের প্রস্তুতি দেখতেছি না, টিমের যে অবস্থা। তার মানে এখানে যেই খেলোয়াড়গুলা, আমাদের সেই বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি ছুটি থেকে এসে টি-20 খেললো না, খেললো ঘরোয়া লিগ আর টি-20, মানে ওয়ার্ল্ড বিশ্ব দরবার যে আলাদা, এটা তার আজকেই প্রমাণ হয়েছে। 3 বল খেলে 1 রান করে বোল্ড। তার মানে কি, খেলাটা এমন না, খেলাটা গায়ের জোরের কোনো বিষয় না, খেলাটা হলো মন মানসিকতা, মেধা দিয়ে খেলতে হয়। তার মানে কি, এটার মধ্যে ট্রেনিং দরকার আছে, প্র্যাকটিস দরকার আছে। এগুলো না করেই আমি আসলাম আর গায়ের জোরে একটা কাজ করলাম, হয়ে গেল। বেসিক্যালি খেলাটা তো এরকম না। আমাদের টিম, আমি মনে করি সেই বিপিএলের আমাদের যে জমজমাট বিপিএলটা হয়ে গেল, বরিশাল চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই যে ক্যাপ্টেন, সর্বোচ্চ রান গেটার তামিম ইকবাল, তাকে আমরা দলে নিলাম না। সেই মেহেদি মিরাজ, যে আমাদের এই যে
যে আমার কান্ডারি, আমি মনে করি মুশফিক রহিম, আমাদের এই 3টা খেলোয়াড় আমাদের প্রয়োজন ছিল যারা ধরবে। নতুন, আমরা অবশ্যই নতুন খেলোয়াড় নিব, যে নতুন খেলোয়াড়ের স্টেবিলিটিই নাই, যে একটা বল মারতেই পারে না। আমি তাকে সে কোথায় মারবে? লিটন দাস, সে লিটন দাস কি খেলাটা খেললো? সেই লাস্ট 3টা টি20 আমরা কেন তাকে দলে নিচ্ছি? এইগুলো যদি আমরা না শুধরাই, এগুলো যদি আমরা না দেখি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে ওই জিম্বাবুয়ে, কেনিয়ার মতো আমরা হারিয়ে যাব। আজকে জিম্বাবুয়ে মতো একটা প্রতাপশালী দেশ, তারা বিশ্বকাপে খেলতে পারতেছে না। তারা না 50 ওভার বিশ্বকাপে আছে, না টি20 বিশ্বকাপে আছে। কেনিয়া তো অলমোস্ট হারাই গেছে, যাদের কাছে আমরা একসময় হেরে যেতাম, পারতাম না। তো আমরা একটা অবস্থানে চলে আসছি। এই অবস্থানটাকে ধরে রাখার জন্য কোনো ক্রিকেট বোর্ডের, আমি মনে করব যারা কর্তা ব্যক্তি আছে, বিশেষ করে পাপন ভাই, সে যদি এগুলো না দেখে, তাহলে আমরাও একসময় হারিয়ে যাব। আমরা কোনো খেলোয়াড়ের প্রতি অবিচার করলে, আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুল আমার প্রিয় খেলোয়াড়, তার প্রতি একসময় অবিচার করা হয়েছে, তাকে ঠিকমতো নেওয়া হয় না দলে। সে ওই দুঃখের আগে সে আজকে অস্ট্রেলিয়ার একজন কোচ, অথচ আমাদের দেশে তাকে মূল্যায়ন করা হয় নাই। সে যখন খেলোয়াড় ছিল তাকেও আমরা মূল্যায়ন করতে পারি নাই। সে দুঃখে কিন্তু সে বিশ্ব ক্রিকেট থেকে সে কিন্তু অবসর নেয় নাই। সে বলছিল একটা সাক্ষাৎকারে যে এটা আমার একটা প্রতিবাদ যে আমি অবসর নিব না। তো আজকে আশরাফুলের মতো খেলোয়াড়, তারাও অবসর না নিয়েই দেশ থেকে হারিয়ে যাচ্ছে। তো আমি মনে করি আজকে তামিমের মতো খেলোয়াড়কে যদি আমরা অবহেলা করি, আমরা মুশফিকের মতো খেলোয়াড়কে যদি অবহেলা করি, মাহমুদুল্লাহ রিয়াদের সাথেও আমি মনে করি, যদিও তাকে দলে রাখা হয়েছে, আমি মনে করি কিছুটা অবিচার করা হয়েছে। আজকে আমাদের সেই মেহেদী মিরাজ সে একজন অলরাউন্ডার, আমরা তাকে দলে নিচ্ছি না। তো এগুলো যদি আমরা না করি, আমরা আমাদের ক্রিকেটটাকে বাঁচানোর স্বার্থে আমি মনে করি এদেরকে সময় দিতে হবে, এবং আমরা যদি এদেরকে সুযোগটা দেই, আমরা পুরাতনকে বাদ দিয়ে নতুনদেরকে আনবো, তার মানে কি আমি নতুনকে স্বাগত জানাবো ঠিকই, কিন্তু পুরনোকে ছাঁটাই করে নয়। কারণ যে কথা আছে, মেক এ নিউ ফ্রেন্ড বাট নট ফরগেট দ্য ওল্ড, নিউ ইজ গুড বাট ওল্ড ইজ গুড। থ্যাংক ইউ, থ্যাংকস অল।